সিজন চেঞ্জ তো আছেই, তবে এর পাশাপাশি এখন সারা বছরই বলা যেতে পারে সর্দি কাশি জ্বর সাধারণ মানুষ এই সমস্যাতে ভুগছেন। তবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে জ্বর সর্দি হয়তো সেরে গিয়েছে, কিন্তু ভোগান্তি বাড়াচ্ছে কাশি। এবং এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার এই সমস্যার সমাধান হতে পারে কফ সিরাপ, বাজার চলতি কফ সিরাপ, তাহলে কিন্তু প্রথমেই বলে দেবো সেই ভাবনাটা একেবারেই ভুল। এক্ষেত্রে সমাধান সূত্র বলে দিতে পারে একমাত্র কিন্তু চিকিৎসক। তো এ ব্যাপারে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর নারায়ণ ব্যানার্জি। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে জ্বর সর্দি সুস্থ রয়েছি, সবটা সেরে গেছে, কিন্তু কাশিটা কিছুতেই কমতে চাইছে না। আমি শুরুতে জানতে চাইবো কি ধরনের কাশি মিলিয়ে আপনারা পেশেন্টরা নিয়ে আসছে আপনাদের কাছে? এই মুহূর্তে আমরা যে কাশিটা পাচ্ছি সেটা একটা একটা কম দিনের, মানে শর্ট ফেব্রাইল ইলনেস। হয়তো জ্বরটা থাকলো 3-4 দিনের, সেটা হয়তো নভেম্বরে হয়েছে, কিন্তু কাশি পারসিস্ট করছে ডিসেম্বর জানুয়ারি। এবং মেনলি এটা যদি আমরা খুব ভালো করে অসকালটেট করি, বুকে একটা স্প্যাজম পাই। আর এক্স রে ইউজুয়ালি নর্মাল, পালমোনারি ফাংশন টেস্টেও খুব সামান্য অ্যাবনর্মালিটি ছাড়া পাওয়া যাচ্ছে না। সুতরাং এগুলো পোস্ট ভাইরাল একটা ইরিটেশন হচ্ছে ব্রঙ্কিয়াল মিউকোজাতে। অর্থাৎ আমাদের যে শ্বাসনালীর চারিদিকে যে মিউকোজা থাকে সেটা না ইনফ্লেমড হয় এই ভাইরাল ইনফেকশনে। এবার তার সাথে আপনাকে দেখতে হবে শীতকালে এই এয়ার কোয়ালিটি যেরকম ইন্ডেক্স যতটা খারাপ, আপনি দেখবেন কলকাতায় অ্যাভারেজ 350 চলছে, যেটা নর্মাল ফুসফুসের পক্ষে 50 থাকা দরকার। সেগুলো ওই হাইপার সেন্সিটিভ মিউকাসে গিয়ে শুকনো কাশি করাচ্ছে। এছাড়া কিন্তু বেশিরভাগ কাশিতে আমরা কোনো খারাপ জীবাণু, খারাপ ইনফেকশন পাচ্ছি না। আননেসেসারি অনেকে বহুদিন ধরে অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে, কিন্তু এটা কমছে না। এক্স্যাক্টলি। তাহলে এর পেছনে কারণটা কি রয়েছে? মানে সর্দি জ্বর হয়তো সেরে যাচ্ছে, কিন্তু কাশিটা যেহেতু পেছন ছাড়ছে না বলা যেতে পারে। কি কারণ মনে হচ্ছে এর পেছনে থাকতে পারে বলে? শীতটা তো একটা আপনি এক্ষুনি বললেনই। না, শীতের কথা নয়, যেটা আমি বলতে চাইছি যে ভাইরাল ইনফেকশনগুলো হয়েছে সেগুলো বেশিরভাগই রেসপিরেটরি ভাইরাল, অর্থাৎ রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস হতে পারে, কমন কোল্ড ভাইরাস, রাইনো ভাইরাস আমরা যেটা বলি, বা ইনফ্লুয়েঞ্জা এ। কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা সোয়াইন ফ্লুও হয়েছে। এগুলো কি করে, যখন ইনফেকশন হয় তখন নেজাল মিউকোজা, এটাকে বলে আপার এয়ারওয়ে, নেজাল মিউকোজা থেকে আমাদের ফ্যারিংস অবধি এই জায়গাটাকে ইনফ্লেম করছে। এবং লোয়ার এয়ারওয়ে, অর্থাৎ এখানটা আমরা বলি ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া দুটো ভাগ হয়ে গেল, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলি। এই যে লাইনিং মিউকোজাগুলোকে ইনফ্লেম করছে এবং হাইপার সেন্সিটিভ করে দিচ্ছে টু দ্য টক্সিক পার্টিকেল। সেই পার্টিকেল ধুলো হতে পারে, যে কোনো অন্য ইনফেকশন হতে পারে, যার জন্য কাশিটা পারসিস্ট করছে। এটা কিন্তু নতুন এবছরই হচ্ছে তা না, এবছর আমরা একটু বেশি পাচ্ছি, কারণ পলিউশনের মাত্রা কলকাতা এবার কিছু কিছু দিন কিন্তু দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং এই হাইপার সেন্সিটিভ ব্রঙ্কাসকে আমাদের কমাতে গেলে ফার্স্ট অ্যাসেস করে নিতে হবে অন্য কিছু খারাপ রোগ নেই তো তার মধ্যে। এর মধ্যে হতে পারে আমরা একটা এক্স রে করলাম, হতে পারে একটা HSCT করলাম যে খারাপ কিছু আছে কিনা। আমরা ক্লিনিক্যালি অসকালটেট করলাম, কোনো ময়েস সাউন্ড নেই, অন্য কোনো কারণ নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপার এয়ারওয়ে এটাকেও ট্রিটমেন্ট করতে হবে, লোয়ার এয়ারওয়ে দুটো ট্রিটমেন্ট করতে হবে, তবেই কাশি কমবে। এই জন্য আমরা এটাকে অনেক সময় বলি ইউনাইটেড এয়ারওয়ে ডিজিজ। তার মানে কি, আমাদের এয়ারওয়ে কিন্তু একটা না, আপার এয়ারওয়ে, লোয়ার এয়ারওয়ে দুটো মিলিয়ে ইউনাইটেড এয়ারওয়ে। সুতরাং আপনাকে কি করতে হবে, হাইপার সেন্সিটিভিটি কমানোর জন্য একটা স্টেরয়েড কন্টেনিং নেজাল স্প্রে দিতে হবে, একটা স্টেরয়েড কন্টেনিং নেজাল মাউথ ইনহেলার নিতে হবে, আর একটা অ্যান্টি অ্যালার্জিক নিতে হবে। ওরাল ব্রঙ্কোডাইলেটরের রোল কোনো কোনো সময় আছে, কোনো কোনো সময় নেই। ওরাল স্টেরয়েডের ব্যাপারটা পুরোপুরি ডাক্তারের উপর ছেড়ে দিন। কিছুটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আপনার কিছুদিন খেতে হবে,
তবেই আমরা দেখতে পাচ্ছি এটা কমছে। অ্যাট দ্য সেম টাইম যাদের এটা হচ্ছে তাদের যদি কোমরবিডিটি থাকে, সুগার, প্রেশার, এগুলোও কিন্তু ভীষণ হ্যাম্পার্ড হচ্ছে, কাশির দমকে রাত্রে ঘুমোতে পারছে না। সুতরাং সেইগুলো দিকেও কিন্তু নজর রাখতে হবে এবং তাদের বলে দিতে হবে তাদের বয়স যদি 50-এর উপর হয় তারা যেন রেগুলার সিজনের এই বর্ষার সময়টা যেন ফ্লু ভ্যাকসিন নেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন আমরা বলি, নিউমোনিয়া ভ্যাকসিন যেন প্রপারলি নেন। এক্স্যাক্টলি। আপনি ইনহেলারের ব্যবহারের কথা বললেন, এক্ষেত্রে অনেক মানুষের মধ্যে একটা মানে ভয় কাজ করে, বলা হয় যে ইনহেলার কেন নিতে হবে, তাহলে কি এটা সারা জীবনই নিয়ে যেতে হবে, এই একটা আশঙ্কা মানুষের মধ্যে কিন্তু ইনহেলার নিয়ে বিশেষত রয়েছে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো প্রতিদিনই পাই, ইনহেলার দেওয়া মাত্রই লোক বলে ডাক্তারবাবু আমার অ্যাজমা হয়ে গেল, আমার বোধহয় নিতে পারবো না। কিন্তু আমি তাদের বোঝাই এটা সাময়িক, আপনি 1 মাসের জন্য নিন, আপনার এটা অ্যাজমা না, এটা সিজনাল চেঞ্জের জন্য, হাইপার সেন্সিটিভ ব্রঙ্কাসের জন্য হয়েছে। এটা বোঝাতে আপনাকে এক্সট্রা 2 মিনিট 3 মিনিট টাইম দিতে হবে। আর একটা বোঝাতে হবে এই জিনিসটাই যে মেটেরিয়াল আমরা ইনহেলারের মধ্যে দিচ্ছি সেটাই যদি আমরা ওরালি দিতে চাই অনেক বেশি অ্যামাউন্টে দিতে হবে, সাইড এফেক্ট অনেক বেশি। সেই জন্য আমরা ইনহেলড স্টেরয়েড উইথ ব্রঙ্কোডাইলেটর, ইনহেলেশন এবং নেজাল স্প্রে আমরা দিই স্টেরয়েড। এক্স্যাক্টলি। আমি শুরুতেই বলছিলাম যে কাশি মানে আমাদের ঠিক যেমন জ্বর মানেই প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিকের কথা মাথায় চলে আসে, ওষুধ কিনে খেয়েও ফেলি, তেমন কাশি মানে কিন্তু সিরাপের কথা সবার মাথাতেই আসবে এবং কিনে খাবার একটা প্রচলনও মানুষের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে এই কাশির ক্ষেত্রে এই যে সিরাপ কিনে খাওয়া হচ্ছে, এটা এক্স্যাক্টলি কোন বিপদের দিকে আমাদের নিয়ে যেতে পারে? সিরাপের ব্যাপারটা আমি বলছি কোনো কাশির ক্ষেত্রেই উচিত নয়। সিরাপ শুড বি ব্যান্ড। এখন মানুষ না সিরাপ খেতে বড় ভালোবাসে, যদি আমি সিরাপ নাও দিই সে তুলসী, বাসক পাতা, মধু মিশিয়ে নিজেই সিরাপ করে নেবে। সিরাপ অ্যাকচুয়ালি গলার পেছন দিকটা একটুখানি সেন্সিটিভিটি কমায়, একটু আরাম দেয়। এবার কোন টাইপের কাশি সেটা তো আপনাকে দেখতে হবে। আমি এই সিজনের কথা বাদই দিলাম, কাশি হতে পারে ব্রঙ্কোস্প্যাজমের জন্য, ড্রাই ইরিটেন্ট কাফ, তার একরকম সিরাপ। কাশি হতে পারে ধরুন লাঙে একটা খারাপ রোগ হয়েছে, তখন আমরা কফ সাপ্রেসেন্ট দিলাম। কোনো ক্ষেত্রে মিউকাস বার করানোর জন্য মিউকোলাইটিক দিই, আর কোনো ক্ষেত্রে সিম্পল গলার যাতে সুদিং ব্যাপারটা আসে তার জন্য দিই। সুতরাং 4 রকম কাশির সিরাপে কোনটা দেবেন? আমি যেমন বলছি ইনহেলারে থাকে স্যালবিউটামল 200 মাইক্রোগ্রাম, একটা কাশির সিরাপ কিনুন, দেখবেন তাতে 1.5 মিলিগ্রাম টার্বিউটালিন থাকে। 1.5 মিলিগ্রাম ইজ ইকাল টু 1500 মাইক্রোগ্রাম অফ টার্বিউটালিন, অথচ ইনহেলারে থাকে 200 মাইক্রোগ্রাম। সুতরাং যখন সে খেলো 2 চামচ মানে 3 মিলিগ্রাম টার্বিউটালিন শরীরে ঢুকলো, হাত পা কাঁপতে থাকবে লোকের, সুতরাং হার্ট রেট বেড়ে যাবে। সুতরাং যে সিরাপটা কফ বার করতে সাহায্য করে সেই সিরাপটা কিন্তু আবার যে কাশিটা কফ সাপ্রেস করতে চায় সেটাতে কাজ করবে না। সুতরাং কাশির সিরাপ বেস্ট হচ্ছে অ্যাভয়েড করুন। কারোর যদি খুব মনে হচ্ছে গলার পেছনটা ভীষণ চুলকোচ্ছে, অ্যান্টি অ্যালার্জিক খান, একটা লজেন্স চুষুন, দেখবেন। বা আমার দরকার নেই, সাধারণ ধরুন আমরা কিছু একটা মুখে রেখে চুষতে থাকি, সেটা থাকলেও কিন্তু অনেকটা কাশির প্রকোপ কমে। এক্স্যাক্টলি। আমি একটা বিষয় যেটা জানতে চাইবো যে এই ধরনের সমস্যা তো একটু ছোঁয়াচে হয়, মানে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন যাতে একজনের থেকে আরেকজনের ফ্যামিলিতেই আমরা দেখতে পাই যে কালকে হয়তো বাবা মা কাশছে, তারপরেই হয়তো আমাদের হয়তো পরের দিনই হয়ে গেল, এই একটা টেন্ডেন্সি থাকে, তো সেক্ষেত্রে নিজেকে সরিয়ে রাখা বা জিনিসটাকে যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে কি পরামর্শ রয়েছে আপনার? এই কাশিটা আবার অন্য, ধরুন আজকে কারোর একটা ফ্লু হলো, তাহলে সে কাশতে আরম্ভ করলো, ডেফিনেটলি এটা এত ছোঁয়াচে, আপনি সরিয়ে কোথায় রাখবেন? আর আমাদের প্রত্যেকের তো এরকম ব্যাপার নেই, একটা ঘরে আলাদা রইলেন, আরেকজন আরেকটা ঘরে আলাদা রইল, ও যখন কাশছেন সবাইকে হবে। তবে হ্যাঁ, তার মধ্যে যারা খুব বৃদ্ধ মানুষ, যাদের খুব আনকন্ট্রোল সুগার আছে,
যারা ক্যান্সার কেমোথেরাপি পাচ্ছেন অর্থাৎ ইমিউনোসাপ্রেস পেশেন্টকে যারা কাশছেন তাদেরই উচিত তাদের কাছে না যাওয়া। আপনি সরিয়ে রাখতে পারবেন না। নিজেদের মধ্যে এই সেন্সটা জাগ্রত হতে হবে যে আমার বাড়িতে বৃদ্ধা মা বাবা আছে, আমি কাশছি, আমি তার কাছে যাব না, গেলেও অ্যাটলিস্ট একটা মাস্ক পরে যাব। ঠিক, এবার শেষ করব, কিন্তু শেষ যে প্রশ্নটা জানতে চাইবো, যেহেতু কাশি নিয়ে কথা বললাম, এবার আপনি উল্লেখ করছিলেন নানা ধরনের কাশি রয়েছে, নানা রকম সমস্যা বহন করছে সেই কাশি। তো সেক্ষেত্রে আমরা কাশি যেহেতু খুব ট্রাভেল অনেক সময় তো দেয় না, তাই জন্য অনেক সময় ইগনোর করা হয় বা অবহেলা করা হয়, তবে তার পেছনে তো অনেক ধরনের জটিল সমস্যাই লুকিয়ে থাকতে পারে, তো সেটাও মাথায় রাখা অবশ্যই জরুরি। তো সে ব্যাপারে কি বলবেন? না, অলওয়েজ একটা জিনিস কিন্তু লেখা থাকতো, এখনও লেখা আছে কিনা জানি না, যদি 6 সপ্তাহের বেশি কাশি হয় এক্স রে করুন, টিবি দেখুন। এটা আমাদের, আমি বলছি 10-12 বছর আগেও আমি প্রচুর এই প্রচারটা দেখেছি। ডেফিনেটলি কোনো কাশি যদি পারসিস্ট করে আপনার বুকের একটা এক্স রে করবেন। এক্স রেতে যদি ধরা না পড়ে আপনি দেখুন কোনো ওষুধ খাচ্ছে কিনা, যে ওষুধে কাশি হতে পারে। নাম্বার 3 হচ্ছে দেখুন ইএনটির কোনো প্রবলেম আছে কিনা। পস্টিরিয়র নেজাল ড্রিপ বলে একটা জিনিস আছে, অর্থাৎ নাক বন্ধ থাকে বলে নাকের যে সিক্রিশনটা হয় সেটা পেছন দিক দিয়ে বেরোয়, যেটা কিন্তু কাশি ট্রিগার করে। আরেকটা হয় খুব বেশি অম্বল বা রিফ্লাক্স হলে, অম্বলটা যখন উপরে ওঠে সেটাও কাশি করে। সুতরাং কাশি হলে ডাক্তারের উপর ছেড়ে দিন। এই 4-5টা জিনিস আমরা কমনলি ভাবি এবং কখনোই ইগনোর করি না। আমরা অলওয়েজ টেস্ট করে তারপর ওষুধ দিই। টেস্ট না করে কিন্তু আপনি জাস্ট ওষুধ দিয়ে 6 মাসের কাশি বা বেশি দিনের কাশি কখনো চিকিৎসা করতে পারেন না। একদম ঠিক, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আমরা কথা বলে নিলাম এবং জেনে নিলাম এই সমস্যাটা সম্পর্কে ডক্টর নারায়ণ ব্যানার্জির কাছ থেকে। সবশেষে একটাই কথা বলবো, যে কোনো সমস্যার ক্ষেত্রে নিজে নিজে ডাক্তারিটা করবেন না, আগেভাগেই ডক্টরের পরামর্শ নিন, তাহলেই সুস্থ থাকবেন। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।